রহিম। আমরা প্রথম যে ক্লাসটা করছিলাম সেটা 2 পয়েন্ট গণিত 2.2-এর আমরা দুইটা অঙ্ক করে দিছিলাম। অনেকে আমার পিকচার পাঠাইছে, অনেকে পাঠায়নি। তোমাদের কাজ হবে ভিডিওটা আগে ভালো করে দেখবা, দেখে গণিত এবং ইংলিশগুলা করে আমাকে ওটা ব্যাক পাঠাবা, ছবি করে আমার মতে পাঠাইলে আমি ওটা দেখবো যে KSW করলো না করলো। আমরা ম্যাথে যাব। ম্যাথে যখন আমরা যাব, ম্যাথে 1 এবং 2 নাম্বারটা আমরা করছিলাম। 1 এবং 2 নাম্বারটা আমার মনে হয় না কারোর কোনো সমস্যা আছে। এখন আমরা যাব 3 নাম্বারে। 3 নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা প্রশ্ন আছে রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি চাউল কিনে 44 টাকা দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে। কত লাভ বা ক্ষতি হবে, তারপর আমরা পেন্সিল দিয়ে লেখো যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দুইটা প্রশ্নই করতে পারে, যে কত লাভ বা ক্ষতি হবে অথবা শতকরা কত লাভ বা ক্ষতি হবে। পেন্সিল দিয়ে তাহলে কি লিখে নিবা, এই 3 নম্বরে প্রশ্নবোধক চিহ্নের পরে লেখো শতকরা কত ক্ষতি হবে। পেন্সিল দিয়ে বইতে লিখে নিবা, বোর্ড বইতে। তাহলে 3 নম্বরে ও কি করছে, ও সে চাউল কিনছে। চাউলটা যখন কিনছে তখন 1 কেজি চাউলের ক্রয় মূল্য ছিল কত টাকা। ওইটা 1 মিনিট। এক কেজি চাউলের ক্রয় মূল্য ছিল হচ্ছে 40 টাকা। 1 কেজি হচ্ছে 40 টাকা, মোট 50 কেজি কিনছিল। তাহলে 3 নম্বর 1 কেজি 1 কেজি চালের মূল্য সমান কত। চালের ক্রয় মূল্য কিনছিল, যেহেতু কিনা মানে ক্রয় মূল্য সমান কত 40 টাকা। মোট কত কেজি কিনছিল, 50 কেজি চালের ক্রয় মূল্য। হিসাব না কমবে, বেশি হবে, এই জন্য গুণ এত। 4 5 20, 2টা শূন্য, এত টাকা। আবার 1 কেজি চালের বিক্রয় মূল্য সমান কত 44 টাকা। অর্থাৎ কত কেজি, 50 কেজি চালের বিক্রয় মূল্য এত গুণ 50, এত টাকা। শূন্য 5 2 এত টাকা। তাহলে এখানে আমার ক্রয় মূল্য ছিল 2000 টাকা এবং বিক্রয় মূল্য কত 2200 টাকা। যেহেতু বিক্রয় মূল্য বেশি হয়েছে তাহলে আমাদের কি হবে, লাভ হবে। অতএব লাভ ইকুয়াল টু কত, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য এত টাকা ইকুয়াল টু 200 টাকা। এটা হচ্ছে বইয়ের যতটুকু আছে এতটুকু। এরপর আমরা পেন্সিল দিয়ে লিখছি বইতে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে দেখছি লাভ হয়েছে, তাহলে লিখবে এখানে আমাদের লাভ বা ক্ষতি এটা নির্ভর করে কার উপর, ক্রয় মূল্য না বিক্রয় মূল্য। লাভ বা ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত টাকা, 2000 টাকা। তাহলে 2000 টাকায় লাভ হয়েছে কত টাকা, 200 টাকা। 2000 টাকায় লাভ হয় কত, 200 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয়েছে কত, 200/2000 টাকা। অতএব মোট কত টাকা, শতকরা। অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়াল টু 200 গুণ 100/2000 টাকা। 0 0 কাটা, 0 0 কাটা, এই 0 0 কাটা, 2 এর ভিতর 10 বাড়ে যায়, তাহলে কত হলো 10 টাকা। তাহলে আমরা বাড়তে অংশ করলাম এটা, শতকরা কত লাভ বা ক্ষতি, এই জন্য এটা করতে হবে। আর যদি লাভ বা ক্ষতি বলে যে কতটা লাভ বা ক্ষতি হয়েছে তাহলে এই পর্যন্ত, যদি শতকরা না বলে। এরপরে আমরা চলে যাব 4 নম্বরে। প্রতি লিটার মিল্কভিটা দুধ এত টাকায় কিনে, এই যে শতকরার অঙ্ক এখন চলে আসছে। প্রতি লিটার দুধ 52 টাকা করে কিনে 55 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হয়। এখানে আমার সরাসরি এখানে আমার প্রতি লিটার দুধের দামই বলছে, এর থেকে বেশি দুধের দাম এখানে বলেনি। যেহেতু প্রতি লিটার দুধের দাম বলছে, কিনছে কত করে 52 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্যটাই দেওয়া আছে, একবারে দেওয়া আছে কি মূল্য, ক্রয় মূল্য সমান কত টাকা, 52 টাকা। বিক্রয় এত টাকা দরে বিক্রয় করলো, তাহলে বিক্রয় মূল্যটা কত,
বিক্রয় মূল্য হচ্ছে 55 টাকা। এখন এখানে বেশি কে, বিক্রয় মূল্য বেশি, অতএব লাভ ইকুয়াল টু 55 বিয়োগ 52 এত টাকা ইজ ইকুয়াল টু কত, 3 টাকা। বলো তো এই 3 টাকা যে লাভ হলো এটা কত টাকায়, 52 টাকায়। এখানে 52 টাকায় লাভ হয় সমান কত টাকা, 3 টাকা। 1 টাকায় লাভ হয় কত, 3/52 টাকা, অতএব 100 টাকায়। 100 টাকায় লাভ হয় 3 গুণ 100/52 টাকা। তাহলে এখন যদি আমরা এটা কাটাকাটি করি, 2 যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 26, 50, 2 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 13, তাহলে 25, 3 25 75/13। এটার মিশ্রতে নাও, আমরা রাফে ভাগ করে নিতে পারি। 6 13 78, বেশি হয়ে যায়, 5 13 65, 5 13 65, তাহলে 5 পূর্ণ 10/13 টাকা। তাহলে এত টাকা, 17 কত লাভ হয়েছে, 5 পূর্ণ 10/13 টাকা। এরপরে যে অঙ্কটা 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটা যেটা বলছে প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকা হিসেবে বিক্রয় করে। তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আমরা বের করব। তাহলে 5 নম্বরে আমাদের কিনছে হচ্ছে 8 টাকা দিয়ে, কিনা মানে কি মূল্য, ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য ইকুয়াল টু কত, 8 টাকা, বিক্রয় মূল্য ইকুয়াল টু 8.50 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্যটা বেশি, তাহলে লাভ হবে, অতএব লাভ ইকুয়াল টু কত, 8.50 ইকুয়াল টু 8 এত টাকা ইকুয়াল টু কত, 0.50 টাকা। এই যে টাকাটা লাভ হয়েছে, যেটা কত টাকায় লাভ হয়েছে, 8 টাকায় লাভ হয়েছে, এখানে 0.50 এত টাকা লাভ হলে কতটি চকলেট ক্রয় করতে হবে, এত টাকা লাভ হলে, এটা ক্রয় মূল্য কয়টা ক্রয় মূল্য ছিল, একটার ক্রয় মূল্য ছিল, কয়টা বিক্রয় মূল্য ছিল, একটা। তাহলে এত টাকা লাভ হলে চকলেট ক্রয় করে কয়টি, একটি। যেহেতু আমার চকলেট টি বের করতে বলছে, কয়টি চকলেট ক্রয় করছে, এই জন্য এই টিটা কোন দিকে আসবে, ডান দিকে। আমার দুইটা একক আছে, একটা হচ্ছে টাকার, একটা হচ্ছে টি, যেহেতু টি বের করতে বলছে টিটাই পাশে। তাহলে এত টাকায় লাভ হলে চকলেট ক্রয় করে একটি, 1 টাকা লাভ হলে চকলেট ক্রয় করে 1 কত, 0.50টি। অতএব 25 টাকা লাভ হলে, চকলেট ক্রয় করে 1 গুণ 25/0.50। আমি যদি দশমিকটা উঠাই দিই, দশমিক যদি নিশ্চয়ই থাকে তাহলে উপরে গুণ দিয়ে লিখতে হয়, তাহলে 1 গুণ 25, দশমিক তুলে দিব, তাহলে উপরে 1, দশমিকের পর 2টা আছে, 2টা শূন্য, নিচে কত, 50, দশমিক তুলে দিচ্ছে। এটা তো যায় 2 বার, 25 দুগুণ কত, 50টি। তাহলে 50টি চকলেট কিনতে হবে 25 টাকা লাভের জন্য। আরেকটা অঙ্ক আছে 6 নাম্বার, প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের এত টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার, প্রতি মিটারের ক্রয় মূল্য দেওয়া আছে এবং বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রতি মিটারের ক্রয় মূল্যটা দেওয়া আছে হচ্ছে 125 টাকা, বিক্রয় করছে হচ্ছে 150 টাকা। তাহলে দেওয়া আছে ক্রয় মূল্য ইকুয়াল টু 125 টাকা, বিক্রয় মূল্য ইকুয়াল টু কত, 150 টাকা। অর্থাৎ লাভ হয়েছে 150 বিয়োগ 125 এত টাকা, কত বিয়োগ করলে 25 টাকা। এই 25 টাকা যে লাভ হলো, এর জন্য কাপড় ক্রয় করে কতটুকু, 1 মিটার। 25 টাকা লাভ হলে এখানে কাপড় ক্রয় করে 1 মিটার। আগেরটার মতোই, আগেরটা চকলেট টি বের করতে দিলে, এটা কাপড়। তবে 1 টাকা লাভের জন্য কত আসবে, 1/25 মিটার। অতএব মোট কত টাকা বলছে, 2000 টাকা লাভ করতে বলছে। 2000 টাকা যদি আসে, 1 গুণ 2000/25, 25 200 8 বাজে আর একটা শূন্য, তাহলে 80 মিটার। তাহলে কত মিটার কাপড় করেছিল, 80 মিটার কাপড়
করেছিল। 7 নম্বর অঙ্কটা তোমরা পারবা। তাহলে তোমরা এইচডাব্লিউ করবা হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত এইচডাব্লিউ করবা। এইচডাব্লিউ করা হয়ে গেলে পিকচারটা তুলে আমার ইমোতে সেন্ড করবা। তাহলে এইচডাব্লিউ করবা তোমরা 3 থেকে 7 পর্যন্ত। 7 নাম্বারটা আমি করে দিইনি, যদি না পারো তাহলে করে দিব, আর পারলে তো আর করা লাগলো না। এরপর আমরা ইংলিশে যাব। ইংলিশে আমরা রাইট ফর্ম ভার্ব করতেছিলাম। গতদিন আমরা 3টা সূত্র দিছিলাম, 3টা সূত্র দিয়ে ওটা বুঝাইছিলাম, সবাই পড়ছে, লিখে দিছে। আর তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে 7-এ যারা পড়ে ওদের যদি দেখা হয় কারোর সাথে, বা কারোর সাথে মোবাইল নাম্বার আছে যে যোগাযোগ হয় বা কথা বলো, এরকম হলে ওকে ফোন দিয়ে বলবা যে অনলাইনে ক্লাস হচ্ছে ম্যাথ এবং ইংলিশ। ওরা যেন ম্যাথ এবং ইংলিশটা করতে থাকে, কারণ আমাদের কিন্তু ম্যাথ এবং ইংলিশটা 8ম শ্রেণীতে সবই লাগে, এগুলো সব। তাহলে 4 নম্বর সূত্রটা, সেন্টেন্স এর প্রথমে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফিঞ্চি, ইত্যাদি ইত্যাদি থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফেন্সি এই 4টা ওয়ার্ড প্রথমে থাকে, তাহলে আমরা প্রথমে বা বাক্যের মধ্যেও থাকতে পারে, বা সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্স এর প্রথমে না দিয়ে তোমরা দাও সেন্টেন্সের মধ্যে হাই টাইম থাকলে মূল ভার্ব পাস্ট ফর্ম হয়। যেমন আমি একটা যদি লিখি, তাহলে আই ফেন্সি, আই টার্ন পেল। এখন এখানে দেখো আমাদের পরিচিত ওয়ার্ডের মধ্যে ফেন্সি আছে। এখন ফেন্সি থাকলে আমাদের কী করতে হবে? মূল ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে তোমরা উত্তর যখন লিখবা আই ফেন্সি, আই টার্ন পাল, আই ফেন্সি, আই টার্ন পাল। এটা শেষ। এরপরে আমরা যদি যাই 5 নম্বরে, এরপরে আমরা যদি 5 নম্বরে যাই, 5 নম্বরে যেটা আছে, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, অ্যাজ দো এটা দিয়ে দুইটা নিয়ম আছে, এই জন্য একদম মুখস্থ রাখতে হবে। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে, যদি ব্র্যাকেটে থাকলে, ব্র্যাকেটে টু বি এর পরিবর্তে, টু বি না, টু বি দেওয়া থাকবে, ব্র্যাকেটে টু বি থাকবে, টু বি এর পরিবর্তে ওয়ার লিখব। অর্থাৎ যেখানে দেখব যে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং উইশ এই 3টা ওয়ার্ড আছে, তাহলে এদের ব্র্যাকেটের মধ্যে টু বি থাকবে। যখন এই 3টা ওয়ার্ড থাকবে, ওয়ার্ড থেকে যদি আমরা যে ব্র্যাকেটে টু বি আছে, তাহলে টু বি এর পরিবর্তে আমরা কি লিখে দেব? ওয়ার্ড লিখে দেব। যেমন আমরা একটু উদাহরণটা দেখি, আই উইশ আই টু বি এ কিং। এখন এখানে আমি প্রথম উইশ দেখলাম, আমার পরিচিত ওয়ার্ড হচ্ছে উইশ। উইশ থাকলে পারে আমার দুইটা নিয়মে আসে, অ্যাজ দো বা অ্যাজ ইফ থাকলে দুইটা নিয়মে আসে। উইশ থাকলে, এখানে টু বি থাকলে আমরা কি লিখবো? ওয়ার্ড লিখে দেবো। টু বি থাকলে কি লিখে দেবো? ওয়ার্ড লিখে দেবো। টু বি থাকলেই ওয়ার্ড লিখবো, এটা মনে রাখতে হবে। অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ থাকলে এই 3টা ওয়ার্ড আছে কিনা এটা আগে দেখতে হবে। যদি থাকে তাহলে টু বি এর পরিবর্তে আমরা কি লিখবো? ওয়ার্ড লিখবো। 6 নম্বর, অ্যাজ দো, অ্যাজ ইফ আছে কিন্তু
আছে কিন্তু ব্র্যাকেটে টু বি না থাকলে যদি অ্যাজ দো এবং অ্যাজ ইফ আছে, এখানেও তো ছিল কিন্তু এখানে আছে, কিন্তু এখানে ব্র্যাকেটে কি নাই, টু বি নাই। টু বি না থাকলে প্রথম অংশ সিম্পল প্রেজেন্টের গঠনটা আমি লিখে দিলাম এখানেই, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বাই এস প্লাস এক্সটেনশন। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স এবং পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে সিম্পল পাস্টের গঠনটা কি, সাবজেক্ট যোগ মূল ভার্ব এর পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এটা 7 নম্বরে। অ্যাজ দো অ্যাজ ইফ আছে কিন্তু ব্র্যাকেটে টু বি না থাকলে প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম প্লাস এক্সটেনশন এবং পরের অংশ প্রথম অংশ প্রেজেন্ট পারফেক্ট না, সিম্পল প্রেজেন্টের গঠন আমরা একবার দিছি, আর দেওয়ার দরকার নেই। সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ দিয়ে আমরা মোট 3টা সূত্র জানি। অ্যাজ দো এবং অ্যাজ ইফের পরে ব্র্যাকেটে যদি টু বি থাকে তাহলে আমরা টু বি এর পরিবর্তে কী লিখবো, ওয়ার লিখবো। অ্যাজ দো অ্যাজ ইফের পরে যদি টু বি না থাকে তাহলে 2টা সূত্র, একটা হচ্ছে প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হবে। আর প্রথম অংশ যদি সিম্পল পাস্ট টেন্স হয়, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। দেখো, অ্যাজ দো অ্যাজ ইফ আছে কিন্তু ব্র্যাকেটে টু বি না থাকলে, প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট হয়,
সিম্পল প্রেজেন্ট হয়, প্রেজেন্টের গঠন হচ্ছে সাবজেক্ট যোগ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এস বেস প্লাস এক্সটেনশন। এবং পরের অংশটা কী হবে? সিম্পল পাস্ট টেন্স হবে। সিম্পল পাস্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অ্যাজ দো অ্যাজ ইট আছে, কিন্তু ব্র্যাকেটে টু বি না থাকলে প্রথম অংশ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটা কী হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর পাস্ট পারফেক্টের গঠন সাবজেক্ট প্লাস অ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে তোমরা এই যে আমি যে সূত্রগুলো দিলাম, মোটরসের 4টা সূত্র একদম দ্রুতস্থ করবা, তাহলে আমাদের 7টা সূত্র হলো, এবং গণিত যেটা দিলাম এটা HW করবা। আর কন্টিনিউ লেখাপড়া করতে থাকো, আমরা যদি পারি আরও সাবজেক্ট অ্যাড করবো এটার সাথে।